আমরা এসএসসির পদার্থবিজ্ঞানের গতি অধ্যায় নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়। তা প্রথমে আমাকে জানতে হবে গতি কাকে বলে। পরিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হলে তাকে গতি বলে। আর যদি পরিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হয় তবে তাকে বলা হয় স্থিতি। যেরকম মনে করো আমি ভিডিওটা তৈরি করতেছি এক জায়গায় বসে, এখন সময় যত যাচ্ছে আমার কি অবস্থার পরিবর্তন হচ্ছে? না, হচ্ছে না। তাহলে আমি হচ্ছে স্থিতিশীল। কিন্তু আমার পাশ দিয়ে মনে করে একটা লোক হেঁটে যাচ্ছে, সময় সাপেক্ষে কি তার অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা বলবো হচ্ছে ওই লোকটা হচ্ছে আমার সাপেক্ষে হচ্ছে স্থিতিশীল। আর একটা ভালোভাবে বুঝতে পারি, মনে করো তুমি খুলনা থেকে ঢাকা যাবে, তা খুলনা বাস স্টপে তোমার বন্ধু তোমাকে পৌঁছে দিতে গেছে, তোমাদের বাস ছেড়ে দিছে। এখন সময় সাপেক্ষে কি তোমার ওই বন্ধুর সাপেক্ষে বা সময়ের সাপেক্ষে তোমার কি অবস্থার পরিবর্তন হচ্ছে না? তাহলে আমরা বলবো হচ্ছে তোমার বন্ধুর সাপেক্ষে তুমি হচ্ছে গতিশীল। কিন্তু তোমার পাশ দিয়ে মনে করো তোমার বাস যেই বেগে যাচ্ছে, তোমার ঠিক পাশেই আর একটা বাস হচ্ছে ওই একই বেগে যাচ্ছে। এখন পাশে যে যাত্রীরা আছে সেগুলো তোমার কলাম স্থিতিশীল থাকবে। কারণ কি? কারণ কারণটা হচ্ছে কি, তার সাপেক্ষে তোমার কলম কোনো অবস্থার পরিবর্তন হচ্ছে না। এই কারণেই বলা হয় যে পরিপার্শ্বের সাপেক্ষে সময়ের সাথে সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হলে তাকে গতি বলে। একই তুমি কলম তোমার বন্ধুর সাপেক্ষে গতিশীল, কিন্তু পাশে যে বাসের যাত্রী আছে তাদের সাপেক্ষে তুমি হচ্ছে স্থিতিশীল। তাহলে এটা মোটামুটি আমাদের গতি নিয়ে মোটামুটি একটু আলোচনা। এবার গতির আমরা প্রকারভেদ নিয়ে আলোচনা করব। গতি বিভিন্ন প্রকারের হতে পারে। প্রথমত সরলরৈখিক গতি হতে পারে, তারপরে চলন গতি পাবো, ঘূর্ণন গতি পাবো, পর্যাবৃত্ত গতি পাবো। এরকম আমরা 4 ধরনের সাধারণত গতি পেয়ে থাকি। তা প্রথমে আমাকে জানতে হবে সরলরৈখিক গতি কাকে বলে। লিখে নাও, কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যেন এটি একটি সরলরেখার মধ্যে সীমাবদ্ধ থাকে, তবে সে গতিকে বলা হয় সরলরৈখিক গতি। মনে করো সোজা একটা রাস্তা আছে, একেবারে সোজা একটা রাস্তা, সেই সোজা রাস্তায় তোমার গাড়ি চলতেছে, তাহলে আমরা বলবো হচ্ছে কি ওইটা হচ্ছে একটা সরলরৈখিক গতি। তাহলে সরলরৈখিক গতি উদাহরণ কি? সোজা সড়কে কোনো গাড়ির গতি হলো সরলরৈখিক গতি। তারপরে আসছে আমাকে চলন গতি। চলন গতি কাকে বলে? কোনো কিছু যদি এমনভাবে চলতে থাকে যে বস্তুর সকল কণা একই সময়ে একই দিকে যেতে থাকে, তাহলে সে গতিকে চলন গতি বলে। মনে করো একটা প্লেন, প্লেন এরকম যাচ্ছে, আর একটা প্লেন এরকম যাচ্ছে, আবার একটা প্লেন এরকম যাচ্ছে, সব কলম সামনের দিকে মনে করে যাচ্ছে, সব সামনের দিকে যাচ্ছে, এরকম দিক পরিবর্তন আসছে না, কোনো কলম একই দিকে যাচ্ছে, সব সামনের দিকে যাচ্ছে, তাহলে এই ধরনের গতিটাকে বলা হচ্ছে আমরা চলন গতি। আর যদি এটা একেবারে সোজাসুজি যাইতো তাহলে সেটা বলতাম আমরা সরলরৈখিক গতি। এরপরে আমরা আসি ঘূর্ণন গতি কাকে বলে। ঘূর্ণন গতির সংজ্ঞা যদি আমরা দিই তাহলে এরকম দিব যে কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যেন এটি কোনো একটি নির্দিষ্ট বিন্দুর সমদূরত্ব থেকে ঘুরতে থাকে, তাহলে সে ধরনের গতিকে ঘূর্ণন গতি বলে। তুমি যদি ঘড়ির কাঁটার গতি দেখো, দেখবা কি ওই ঠিক কলাম একই সময় পর পর পুনরাবৃত্তি ঘটে, তাহলে এই ধরনের গতিটা বলতে পারি আমরা ঘূর্ণন গতি। অথবা তোমার বাসায় যে বৈদ্যুতিক পাখা আছে, সে বৈদ্যুতিক পাখার গতিটা হচ্ছে ঘূর্ণন গতি। এরপরে আমরা আলোচনা করবো হচ্ছে পর্যাবৃত্ত গতি নিয়ে। পর্যাবৃত্ত গতি কাকে বলে? কোনো গতিশীল বস্তুকণার গতি যদি এমন হয় যেন এটি নির্দিষ্ট দিকে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে, তবে তাকে পর্যাবৃত্ত গতি বলে। ঘড়ি কাঁটার গতি এক হিসেবে পর্যাবৃত্ত গতি, কারণ হচ্ছে কি তার নির্দিষ্ট সময় পরপর কলাম নির্দিষ্ট দিকে একই দূরত্ব অতিক্রম করে, এই কারণে ঘড়ি কাঁটার গতি হচ্ছে পর্যাবৃত্ত গতি। আর পর্যাবৃত্ত গতি অন্য আর একভাবে আমরা বুঝতে পারি, মনে করি এখানে একটা পিঁপড়া আছে, সেই পিঁপড়াটা এইখানে অবস্থান, এখানে মনে করো পিঁপড়া আর একটা অবস্থান, পিঁপড়া এরকম খুব সুন্দরভাবে যাচ্ছে 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 যাচ্ছে, এই পথ দিয়ে আবার আবার নিজ বাড়ি ফিরে আসলো। এখন মনে করে এইখানে যাতে যাতে এইভাবে যাতে যাতে ওর 5 মিনিট লাগলো। প্রথমবার যেভাবে ঘুরে আসছে এই পথ দিয়ে ওর লাগলো কয় মিনিট? 5 মিনিট। দ্বিতীয়বারও যদি 5 মিনিট লাগে, তৃতীয়বারও যদি 5 মিনিট লাগে ওই একই পথ দিয়ে যেতে আসছে, তখন আমরা সেই গতিটা বলবো পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতি ঘড়ির গতি হতে পারে, তারপরে এই যে এই পিঁপড়ার গতি হতে পারে, আবার এরকম গতি হতে পারে। মনে করো এরকম একটা, এটা মনে করো একটা লাঠি, এখানে তুমি একটা সুতো পেঁচালা, সুতো পেঁচাই তুমি এইটা মনে করো একটা পাথর তুমি বেঁধে দিলা,
এবার এটারে টান দিলা, টান দিয়ে মনে করে এখানে নিয়ে আসলা, এটারে টান দিয়ে এখানে নিয়ে আসলা। এবার ছেড়ে দিলা, ছেড়ে দিলে কি ও একবার এদিক যাবে একবার এদিক যাবে। মনে করো এইদিক যায় আবার এইদিক আসটি, ও লাগলো কতবার, প্রথমবার ঘূর্ণনে লাগলো 5 মিনিট, দ্বিতীয়বারে যদি এইদিক যায় এইদিক আসতে ওর 5 মিনিট লাগে, তখন এই ধরনের গতিটারে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। এখন এই গতিটারে আবার স্পন্দন গতিও বলা হয়। কারণ কি, স্পন্দন গতির সংজ্ঞাটা এরকম যে কোনো পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো বস্তুর গতি যদি এমন হয় যেন এটি পর্যায়কালের অর্ধেক সময় যেদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে যায়, তবে সে ধরনের গতিকে বলা হয় স্পন্দন গতি। দেখো এইটুকের কি পুরোটুক আসতে কয় মিনিট, 5 মিনিট লাগে। এখন এইটুক তো 2.5 মিনিট আর বাকি এইটুক 2.5 মিনিট, তাহলে টোটাল লাগে কতটুক, 5 মিনিট না? এইটুক যেতে 2.5 মিনিট আর বাকি পরটুক যেতে 2.5 মিনিট, তাহলে এই ধরনের গতিরে আমরা বলবো স্পন্দন গতি। এখন এই স্পন্দন গতির আন্ডারে আরেকটা আছে সরল সন্ধিত স্পন্দন গতি। এই যে এইটুকুরে আমরা বলি হচ্ছে বিস্তার, এই বিস্তার বা এইটুকুরে বলা হয় বিস্তারের কোণ। এই কোণটা যদি 4 ডিগ্রি হয় তখন এটা অনেকটা সরল লেখার মতো হয়, যেরকম এটা যদি কোণটা যদি ছুটে যায় তাহলে অনেকটা এরকম দুলতে থাকে, তখন এই ধরনের গতিটা আমরা বলি সরল সন্ধিত স্পন্দন গতি। তাহলে এটা মোটামুটি আমরা গতি আর গতির প্রকারভেদ নিয়ে আলোচনা শেষ করলাম। এরপরে গতির কয়েকটা সূত্র আছে, আমরা গতির সেই সমস্ত সূত্র সম্পর্কে একটু আলোচনা করব। তো মনে করো এটা তোমার একটা রাস্তা, সে রাস্তায় এই যে তোমার গাড়ি, এই যে গাড়ি গাড়ি কিছুক্ষণ চললো, চলে মনে করে এখানে আসলো। এবার আমরা বিভিন্ন বিষয় জানা দরকার হতে পারে যে 5 মিনিট পর তোমার গাড়িটা কত দূর যাবে, অথবা তোমার গাড়ির আদি বেগ কত, তোমার গাড়ির শেষ বেগ কত, এই সমস্ত বিভিন্ন তথ্য আমাকে জানা লাগতে পারে। তাহলে সেই সমস্ত তথ্য জানতে গেলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন, সেই সূত্রগুলো আমরা একটু মনে রাখার ট্রাই করব। প্রথম সূত্র হচ্ছে এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখানে এস কি, এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। ইউ কি, ইউ হচ্ছে আদিবেগ। আদিবেগ মানে হলো গণনা শুরুর বেগ। সেটা যদি স্থির অবস্থা থেকে তুমি গণনা শুরু করো তাহলে সেটা আদিবেগের মান হচ্ছে 0। আর যদি স্থির অবস্থা না থেকে চলমান কোনো গতিশীল বস্তুর গণনা শুরু করো তখন তার গতি আদিবেগ, তখন যেটা থেকে তুমি শুরু করবে সেটা হবে তার আদিবেগ। তাহলে ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ। ত্বরণ কাকে বলে, বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। দ্বিতীয় সূত্র হচ্ছে ভি স্কয়ার ইকাল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখানে নতুন টার্ম আসছে ভি। ভি কি, ভি হচ্ছে শেষ বেগ। শেষ বেগ কি, গণনা শেষের বেগ হচ্ছে শেষ বেগ। আর ইউ হচ্ছে গণনা শুরুর বেগ, আদি বেগ। এ কি, এ হচ্ছে ত্বরণ, আর এস কি অতিক্রান্ত দূরত্ব। তৃতীয় সূত্র আমরা জানবো হচ্ছে ভি ইকাল টু ইউ প্লাস এটি। এই তিনটে সূত্র আমাদের মূলত বেশিরভাগ লাগবে। এই সূত্র থেকে আবার মাঝে সাথে কি শুধু ত্বরণের মান বের করতে বলে, তখন ত্বরণের মানটাকে আমরা খুব সহজে বের করে নিতে পারি যে ভি ইকাল টু ইউ প্লাস এটি, তাহলে ইউ প্লাস এটি ইকাল টু কি, ভি। তাহলে এটি ইকাল টু কি, ভি মাইনাস ইউ। অতএব এ ইকাল টু কি, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে আমাকে যদি শুধু ত্বরণের মান বের করতে করে ডিরেক্ট আমরা এই সূত্র দিয়েও ত্বরণের মান বের করতে পারি। আমাদের এক্সট্রা আর দুটো সূত্র লাগবে না পরবর্তীতে অঙ্ক করার সময়। সমবেগের ক্ষেত্রে, সমবেগের ক্ষেত্রে এস ইকাল টু ভিটি। আর যদি দুটি ভিন্ন বেগ দেওয়া থাকে তখন এস এর সূত্র হচ্ছে ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এই দুটো সূত্র আমরা এক্সট্রা জেনে রাখলাম। মূলত আমাকে এই তিনটে সূত্র হচ্ছে কাজে আসবে। এবার আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি, এই সংক্রান্ত কয়েকটা আমরা উদাহরণ দেখার ট্রাই করি। একটি বস্তু প্রশ্নটা আবার দেখি। একটি বস্তু স্থির অবস্থা হতে 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে যাত্রা শুরু করলো। 8 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে এটা আমাকে বের করা লাগবে।
আবার বের করা লাগবে ওই 8 সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করবে। তাহলে এই সলিউশন করার আগে আমরা এই তিনটে সূত্রে যেই প্রধান তিনটে সূত্র আছে না, সেই তিনটে সূত্র মনে করে পাশে লিখে রাখবো। এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, বি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার প্লাস 2s, বি ইকাল টু ইউ প্লাস এটি। এবার দেখবো কোনগুলো ডেটা দেওয়া আছে, সেই ডেটা অনুসারে আমরা এই সূত্রে যে কোনো একটা সূত্র বসাবো। একটি বস্তু স্থির অবস্থা থেকে মানে কি আদিবেগে ইউ এর মান কত, ইউ এর মান হচ্ছে 0। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার সমতলে, তার মানে এর মান কত 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 8 সেকেন্ড পর, তাহলে প্রথম প্রশ্নটার যদি আমরা উত্তর দিই 8 সেকেন্ড পর, তাহলে সময় টি এর মান কত, সময় টি এর মান হচ্ছে 8 সেকেন্ড। 8 সেকেন্ড পর বস্তুটির বেগ কত হবে, তার মানে বেগ ভি এর মান বের করতে বলেছে আমাদের। তাহলে বেগ ভি এর মান যেহেতু বের করতে বলেছে, তাহলে আমাকে দ্বিতীয় আর তৃতীয় নম্বর সূত্র যে কোনো একটা হবে। কারণ প্রথম সূত্রে কি দেওয়া আছে, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে ভি নেই, তাহলে প্রথম সূত্র হবে না। বাকি যে দুইটি সূত্র আছে সেই দুইটি সূত্রের যে কোনো একটি হবে, বি স্কয়ার ইকাল টু এ স্কয়ার প্লাস 2s অথবা বি ইকাল টু ইউ প্লাস এটি। এখন দেখতে হবে আমরা কোন সূত্রটা নেব। এখন যদি আমরা দ্বিতীয় সূত্রটা নিই তাহলে আমাকে দূরত্বের মানটা জানা লাগবে, কিন্তু আমাকে দূরত্বের মানও কলম দেওয়া নেই, সেক্ষেত্রে এই কারণে আমরা তৃতীয় সূত্রটা নেব। তাহলে লিখবো আমরা জানি বি ইকাল টু ইউ প্লাস এটি। ইউ এর মান কত 0 প্লাস এর মান কত 4 গুণ টি এর মান হচ্ছে 8, তাহলে 4 ইন্টু 8 কত 32। তাহলে শেষ বেগের মান পেলাম আমরা 32। তাহলে আমরা 8 সেকেন্ড পর বস্তুটির বেগ কত, 8 সেকেন্ড পর বস্তুটির বেগ হচ্ছে 32। এরপর আমাকে বের করতে বলেছে কি ওই 8 সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো ওই 8 সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করে সেটা বের করার ক্ষেত্রে যেটি এস এর মান বের করা বলতেছে, তাহলে আমাকে হয় প্রথম সূত্রটা হবে নাহলে দ্বিতীয় সূত্রটা হবে। তাহলে প্রথম সূত্রটাই দিয়ে দেখি আমাকে হয় কিনা। এস ইকাল টু কত ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, হাফ এটি স্কয়ার। ইউ এর মান কত 0 ইন্টু কত টি এর মান হচ্ছে 8 প্লাস হাফ, এর মান কত দিয়ে আছে 4 গুণ টি এর মান দিয়ে আছে 8 তার স্কয়ার। 0 এর সাথে 8 গুণ করলে কত 0, হাফ ইন্টু 4, 8 রে স্কয়ার করলে কত হয় 8 8 64। আমরা যদি এটির ক্যালকুলেশন করি 4 ইন্টু 64 ডিভাইডেড বাই 2, অ্যান্সার আসছে 128। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এবার আমরা আরও কয়েকটা উদাহরণ দেখব এই সংক্রান্ত। আমরা আরও একটা প্রশ্ন দেখব। প্রশ্নটা দেখ, একটি বস্তু স্থির অবস্থা হতে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমতলে যাত্রা শুরু করলো, কত সময় এটি 2 মিটার পথ অতিক্রম করবে। তার মানে এবার আমাদের সময় টি এর মান বের করতে বলেছে। তাহলে আগে আমরা দেখি কি কি ডেটা দিয়ে আছে। একটি বস্তু স্থির অবস্থা থেকে, যেহেতু স্থির অবস্থা থেকে বলা হয়েছে তাহলে আদিবেগ ইউ এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার সমতলে, তার মানে এর মান দেওয়া আছে 4 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। কিন্তু এখানে ত্বরণের একক আমরা জানি মিটার পার সেকেন্ড স্কয়ার, যেহেতু সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার দিয়ে আছে এটা আমাকে মিটার পার সেকেন্ড স্কয়ারে কনভার্ট করতে হবে। কীভাবে করব, আমরা একটা সূত্রের মতো মনে রাখবো মিটার ডেসি সেন্টি মিলি। মানে মিটার থেকে যদি ডেসিতে যেতে হয় তাহলে 10 দিয়ে গুণ, সেন্টিমিটার গেলে 100 দিয়ে গুণ, আর মিলিমিটার গেলে 1000 দিয়ে গুণ। অনুরূপভাবে যদি মিলিমিটার থেকে মিটার আসতে হয় তাহলে 1000 দিয়ে ভাগ, সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে 100 দিয়ে ভাগ, ডেসিমিটার থেকে মিটার আসতে গেলে 10 দিয়ে ভাগ। যেহেতু আমরা সেন্টিমিটার থেকে মিটারে আসবো সেটা আমরা 100 দিয়ে ভাগ করবো, 4 ডিভাইডেড বাই 100 করলে আমাকে আসে হচ্ছে 0.04 মিটার পার সেকেন্ড স্কয়ার। এসের মান কত দিয়ে আছে 2 মিটার দিয়ে আছে, আর সময় টি এর মান আমাকে বের করা লাগবে। তাহলে আমরা তিনটে সূত্রই লিখে নিই, এস ইকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, বি স্কয়ার ইকাল টু এ স্কয়ার প্লাস 2s, বি ইকাল টু ইউ প্লাস এটি। এবার দেখবো এই তিনটে সূত্রে কোন সূত্রটা আমরা বসাবো। আমরা প্রথম সূত্রটাই বসাইছি, কিন্তু দ্বিতীয় তৃতীয় সূত্র কেন বসাইনি, কারণ হচ্ছে দ্বিতীয় সূত্র যদি বসাও কিন্তু দ্বিতীয় সূত্র কলাম টি এর মান দেওয়া নেই, কিন্তু তোমার কলাম টি এর মানে বের করতে বলেছে।
আর তৃতীয় সূত্রে এস এর মান দেওয়া নেই, কিন্তু তোমার প্রশ্নে এস এর মান দেওয়া আছে, এই কারণে আমরা প্রথম সূত্রটা বসাইছি। এস ইকাল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এস এর মান দেওয়া আছে 2, ইউ এর মান 0 ইন্টু টি প্লাস হাফ, এর মান 0.04 ইন্টু টি স্কোয়ার, 2 ইকাল টু 0 ইন্টু টি করলে 0, এটা দেওয়া লাগে না, হাফ ইন্টু বাকিটুকু লিখে রাখলাম, 2 ইকাল টু এই 0.04 ডিভাইডেড বাই 2 করলে আসতেছে 0.02 টি স্কোয়ার, এটা আমরা বাম পাশে নিয়ে আসলাম 0.02 ইন্টু টি স্কোয়ার ইকাল টু কত 2, আর এই টি স্কোয়ার এখানে রেখে দিলাম, 0.02 রে ওই সাইডে ফাটাই দিলাম, তাহলে আমাকে ভাগ হবে যেহেতু গুণ আকারে আছে, তাহলে টি স্কোয়ার ইকাল টু 2 ডিভাইডেড বাই 0.02 করলে আছে 100, টি ইকাল টু আছে √100, টি এর মান আছে 10। এটা বলতে পারো বর্গ উঠে গেলে তো প্লাস মাইনাস হয়, কিন্তু এখানে প্লাস মাইনাস হলো না কেন, কারণ হচ্ছে কি বর্গ উঠে গেলে প্লাস মাইনাস হয়, ঠিক আছে, কিন্তু সময়ের মানটা ঋণাত্মক হতে পারে না, এই কারণে বর্গ উঠে গেলে প্লাস মাইনাস হবে না, টি এর মান শুধু √100, √100 করলে হচ্ছে 10, অর্থাৎ 10 সেকেন্ড পর এটি কত মিটার দূরত্ব অতিক্রম করবে, 2 মিটার দূরত্ব অতিক্রম করবে। এবার আমরা আর একটা প্রশ্ন চলে যাই। প্রশ্নটায় বলা আছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়িকে ব্রেক কষে 50 সেকেন্ডে থামানো হলো, গাড়িটির ত্বরণ হবে নাকি মন্দন হবে? এখন ত্বরণ কাকে বলে আর মন্দন কাকে বলে আর একটু ভালোভাবে জানি। ত্বরণ কি বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে না, বা তুমি এভাবে বলতে পারো বেগ বৃদ্ধির হারকে বলা হয় ত্বরণ, আর বেগ হ্রাসের হারকে বলা হয় মন্দন। যেহেতু ব্রেক কষেছে সেহেতু কী হবে, বেগ হ্রাস পাইছে তার মানে কি মন্দন হবে, কিন্তু আমরা গাণিতিকভাবে বিশ্লেষণ করব। কিভাবে করব, যদি ত্বরণের মান হচ্ছে ধনাত্মক হয় তখন আমরা বলবো ত্বরণ হচ্ছে, আর এর মান যদি ঋণাত্মক হয় তখন আমরা বলবো সেটা হচ্ছে মন্দন। তাহলে আমরা কি ডেটা দিয়ে আছে 36 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একটি গাড়ি, যেহেতু 36 কিলোমিটার আওয়ার বেগে চলছে তাহলে গাড়িটির আদিবেগ কত 36 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমরা কি জানি আদিবেগের একক কি মিটার পার সেকেন্ড, কিন্তু এখানে দেওয়া আছে কিলোমিটার পার আওয়ার, তাহলে এটা আমাকে মিটার পার সেকেন্ডে বানাতে হবে। কীভাবে বানাবো দেখো, এই কিলোমিটারে যদি মিটার বানাতে হয় তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে, আর এই যে আওয়ার মানে কি 1 ঘন্টা = 60 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ, আবার 1 মিনিট = কি 60 সেকেন্ড, তাহলে আবার 60 দিয়ে ভাগ, বা 60-এর সাথে 60 গুণ, মোট 3600 দিয়ে ভাগ হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। সময় টি এর মান দিয়ে আছে কত 50 সেকেন্ড, সময় টি কালটা আমরা 50 সেকেন্ড রাখলাম, আর টন এর মান হচ্ছে আমাকে বের করতে বলেছে। আর যেহেতু থামানো হলো মানে কি বেগ বি এর মান দিয়ে আছে 0, কারণ থেমে গেছে মানে কি ওর আর বেগ নেই, তাহলে বেগ নেই মানে কি তার মান আছে 0, তাহলে বেগ বি এর মান আছে 0 মিটার পার সেকেন্ড। এবার আমরা টন এর কলাম সূত্র জানা যাক, এই 3টে সূত্র তুমি লিখতে পারো, 3টে সূত্র লিখে দাও। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই সূত্র বসাতে গেলে এস এর মান লাগবে তোমার, কিন্তু এস এর মান দেওয়া নেই। যদি তোমার তৃতীয় সূত্র বসাও তাও এস এর মান লাগবে, এস এর মান দেওয়া নেই, তাহলে তোমার বি ইকুয়াল টু ইউ প্লাস এটা এই সূত্রটা বসাতে হবে। এই সূত্রটাও বসাতে পারো, বা ওই যে আমরা প্রমাণ করে দেখালাম যে ডাইরেক্ট এর মান এই সূত্র বসানো যায়, ইকুয়াল টু কি বি মাইনাস ইউ বাই টি, তাহলে ইকুয়াল টু বি মাইনাস ইউ বাই টি আমরা লিখলাম এই সূত্রটা। বি এর মান দিয়ে আছে 0, মাইনাস ইউ এর মান হচ্ছে 10 ডিভাইডেড বাই 15, মাইনাস 10 ডিভাইডেড বাই 15, এটা করলে আসছে মাইনাস 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ধরো এর মান কি ঋণাত্মক না, যেহেতু এর মান ঋণাত্মক সেহেতু এটি মন্দন নির্দেশ করে, অতএব মন্দন এ ইকুয়াল টু 0.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা গাণিতিকভাবেই বলতে পারি যে এই যে গাড়িটা সেই গাড়িটির ত্বরণ না হয়ে মন্দন হয়েছে। এবার আমরা অন্য আলোচনায় যাব। মনে করো তুমি একটা বস্তুরে উপরে নিক্ষেপ করলা, বা উপর থেকে কোনো একটা বস্তুরে নিচে নিক্ষেপ করলা, সেই ক্ষেত্রে ওই বস্তুটি কত সেকেন্ডে ভূমিতে আসবে, বা তুমি ভূমি থেকে একটা বস্তুর উপরে নিক্ষেপ করলা কত সময় ধরে সে উপরে শূন্য থাকবে, এই সংক্রান্ত আমাদের প্রশ্ন আসতেই পারে। এই সংক্রান্ত প্রশ্ন সমাধানের জন্য আমাকে সূত্র জানা লাগবে। এই সূত্রটা আমরা একটু বানাবো। কীভাবে বানাবো দেখো, আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। আর কি জানি বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস 2as, আর কি জানি তৃতীয় সূত্র বি ইকুয়াল টু ইউ প্লাস এটি। মনে করো এটা হচ্ছে বিল্ডিং, এটা হচ্ছে বিল্ডিংয়ের ভূমি, তুমি এখানে দাঁড়িয়ে আছো, একটা বস্তুরে তুমি নিচে নিক্ষেপ করলা, এই ক্ষেত্রে তোমার এই যে না এসটা পরিবর্তন হবে এইচ, এসের জায়গায় হবে হচ্ছে এইচ, আর ত্বরণ এ কাজ করে না তখন অভিকর্ষ ত্বরণ কাজ করে, এর মান হবে সেই জায়গায় হচ্ছে জি, সূত্র কলাম সেমই থাকবে, এসের জায়গায় হবে এইচ ইউটি
প্লাস হাফ এর জায়গায় যাবে আছে জি, জিটি স্কোয়ার। 2 নম্বর আছে বি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস 2GH। 3 নম্বর সূত্র হবে বি ইকাল টু ইউ প্লাস জিটি। আগের মতোই সূত্র সেমই থাকবে, শুধু এস এর জায়গায় এইচ হবে আর এর জায়গায় জি হবে। এখানে আর একটা ঘটনা ঘটতে পারে, তুমি মনে করো এবার আসছো নিচে, তুমি আসছো নিচে, নিচ থেকে তুমি একটা বস্তু আসছে উপরে নিক্ষেপ করো। এখন তো অভিকর্ষ ত্বরণ কি নিচের দিকে ক্রিয়া করে না, কিন্তু তুমি যেহেতু ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করতেছো, তাহলে তুমি কি অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে কাজ করতেছো, তাহলে এর জায়গায় সেই জায়গায় হবে হচ্ছে মাইনাস জি। এর জায়গায় আগে জি ছিল, এবার হবে এর জায়গায় মাইনাস জি। সূত্রক্রমে একই রকমই থাকবে। তাহলে আমাকে সূত্র আসবে এইচ ইকাল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। এই জায়গায় জি জায়গায় কি মাইনাস জি হবে না, এই জন্য আমরা একবারে লিখবো মাইনাস হাফ জিটি স্কোয়ার। দ্বিতীয় সূত্র আমরা লিখবো বি স্কোয়ার ইকাল টু ইউ স্কোয়ার মাইনাস 2GH। তৃতীয় সূত্র আমরা লিখবো হচ্ছে বি ইকাল টু ইউ মাইনাস জিটি। এই সূত্রগুলো আমার কাছে জানা লাগবে। এবারে তোমার জানা লাগতে পারে কি, সর্বোচ্চ তুমি একটা বস্তুরে নিক্ষেপ করলা, ভূমি থেকে নিক্ষেপ করলা, সর্বোচ্চ কত দূর উচ্চতায় থামবে। এখানে সর্বোচ্চ উচ্চতা মানে কি, সর্বোচ্চ উচ্চতা মানে কি, তুমি একটা বস্তু নিক্ষেপ করলা, ওর যেই জায়গায় বেগ হচ্ছে 0, সেটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। কারণ কি, যদি ওর একটু বেগ থাকতো, আরও বেগ থাকতো, তাহলে তো আরেকটু উপর উঠতো, তাহলে সর্বোচ্চ উচ্চতায় কি হবে, সর্বোচ্চ উচ্চতা হচ্ছে বেগের মান হচ্ছে 0 হবে, শেষ বেগের মান হচ্ছে 0 হবে, বেগ বি ইকাল টু 0। হ্যাঁ, আমরা সূত্র বানাবো বি স্কয়ার ইকাল টু, আমরা কি জানি, ইউ স্কয়ার মাইনাস 2GH। কারণ ভূমি থেকে জানা তুমি উপরের দিকে নিক্ষেপ করো, সেক্ষেত্রে বি স্কয়ারের সূত্র কি ইউ স্কয়ার মাইনাস 2GH, এই একটা সূত্র আছে। তাহলে যেহেতু বেগের মান 0 সর্বোচ্চ উচ্চতায়, তাহলে 0 স্কয়ার ইকাল টু কত, ইউ স্কয়ার মাইনাস 2GH। 0 ইকাল টু কত, ইউ স্কয়ার মাইনাস 2GH। এই মাইনাস 2GH এই সাইডে আসলে প্লাস 2GH ইকাল টু কত, ইউ স্কয়ার। তাহলে এইচ ইকাল টু কি, ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2G। এই এইচটার বেলায় সর্বোচ্চ উচ্চতা, এটা আমরা ভালোভাবে লিখি, সর্বোচ্চ উচ্চতা এইচ ইকাল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2G। তার মানে আমাকে শুধুমাত্র বেগের মান জানা থাকলে আমরা বলতে পারবো কোন একটা বস্তু উপরে নিক্ষেপ করলেই সর্বোচ্চ কত উচ্চতায় এই বস্তুটি উঠবে। এরপরে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়, মনে করো তোমার 15 মিটারই হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ওই সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে তোমার কতটুকু সময় লাগবে, সেই সময়ের মান আমরা বের করব। সময়ের মান যদি আমরা বের করতে, আমাকে সূত্র কি, বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার মাইনাস 2JH, আবার কি সূত্র আছে, বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। আবার আর প্রথম তার একটা সূত্র আছে, সেটা তো আমরা জানি, সেটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার। এখানে যেহেতু টি এর মান বের করা লাগবে, আর সর্বোচ্চ উচ্চতায় বি এর মান কত, 0, টি এর মান বের করতে গেলে আমাকে তৃতীয় সূত্র লাগবে। তাহলে তৃতীয় সূত্রে আমরা বি ইকুয়াল টু ইউ মাইনাস জিটিটা রাখলাম, শেষ বেগ বি এর মান দিলাম 0, ইউ মাইনাস জিটি। এই জিটি বাম পাশে আসলে প্লাস জিটি ইকুয়াল টু ইউ, টি ইকুয়াল টু কি, ইউ ডিভাইডেড বাই জি। তার মানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় টি ইকুয়াল টু ইউ বাই জি। সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় টি ইকুয়াল টু ইউ বাই জি। মনে করো তুমি এনে রয়েছো, তুমি একটা বস্তুরে নিক্ষেপ করলা, সে নিক্ষেপ করলে সর্বোচ্চ এই উচ্চতায় আসলো, সেটা হচ্ছে মনে করো 15 মিটারে তুমি ধরো, সেটা হচ্ছে মনে করো 15 মিটার। না আসতে মনে করো তোমার সময় লাগেছে হচ্ছে 4 সেকেন্ড, এই 15 মিটার উচ্চতা আসতে তোমার 4 সেকেন্ড সময় লাগেছে। এখন তোমার যদি ভূমিতে আসে, উঠতে যাইতে 4 সেকেন্ড লাগেছে, তাহলে নিচে নামতেও কি ওই একই 4 সেকেন্ড লাগবে, তাহলে তোমার সময় লাগবে কত, মোট হচ্ছে 8 সেকেন্ড। এটা পালাকিরে 4 সেকেন্ডের সাথে 4 সেকেন্ড যোগ করেছে, তাহলে টোটাল আসছে 8 সেকেন্ড। বিচরণ কালই বলে এটাকে, কারণ কি তুমি যে উচ্চতা থেকে কোনো একটা বস্তুর উপরে নিক্ষেপ করলা, ঠিক সেই উচ্চতায় ফিরে আসতে যতটুকু সময় লাগে তাকে বলা হয় বিচরণ কাল। তাহলে বিচরণ কালের সূত্র কী হবে, বিচরণ কাল
এটার বড় হাতের টি দ্বারা প্রকাশ করায়। এই ইউ বাই জি প্লাসের সাথে আবার কি যোগ হবে? ইউ বাই জি, কারণ উপরেরটি ইউ বাই জি সময় লাগেছে, আবার নিচে নামতে ইউ বাই জি সময় লাগবে। কমান নালা জি বা ইউ জি আর ইউ প্লাস ইউ, তাহলে 2u বাই জি। এবার আমরা এই রিলেটেড কিছু অঙ্ক সলভ করার ট্রাই করব। প্রশ্নে বলা আছে 60 মিটার উঁচু দালান হতে একটি বস্তুকে নিচে ফেলে দেওয়া হলো, এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। তার মানে মনে করো তুমি এখানে আসো, তুমি একটা বস্তুটা নিচে নিক্ষেপ করলা, এই তোমার উচ্চতা এর মান দিয়ে আছে কত? 60 মিটার। কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে, তাহলে তোমার হচ্ছে বেগের মান তোমার বের করতে বলেছে। সে বেগের মান কত? ভি এর মান তোমার বের করতে বলেছে। যেহেতু তোমার হাতে যখন বস্তুটা ছিল তখন বস্তুর কি কোনো বেগ ছিল? ছিল না। তাহলে ইউ এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। ইউ এর মান হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। এইচ এর মান দিয়ে আছে কত? 60 মিটার। বেগ ভি এর মান তোমার বের করা লাগবে। আর আমরা তো জানি যে এর মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা জানি এইচ এর সূত্র কি? আমরা তো তিনটে সূত্র জানি এর। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার, তারপরে ভি স্কয়ার ইকুয়াল টু ভি স্কয়ার প্লাস 2জি এইচ। তৃতীয় সূত্র হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। যেহেতু আমাকে ভি এর মান বের করা লাগবে সেহেতু দ্বিতীয় সূত্র অথবা তৃতীয় সূত্র আমরা দিব। এখন তৃতীয় সূত্র অথবা তৃতীয় সূত্রের ভিতরে কোন সূত্র বসবে? যদি আমরা তৃতীয় সূত্র দিই তাহলে বি ইকুয়াল টু ইউ প্লাস জিটি। সেক্ষেত্রে কলাম এইচ এর মান দেওয়া নেই, এখানে সময়ের মান দেওয়া আছে, কিন্তু সময়ের মান কলাম আমাকে প্রশ্নে দেওয়া নেই, এখানে আমরা দ্বিতীয় সূত্র দেব। আমরা লিখলাম বি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। বি এর মান বের করব। ইউ স্কয়ার মান কত? 0 স্কয়ার প্লাস 2 ইন্টু জি এর মান কত? 9.8 গুণ এইচ এর মান কত? এইচ এর মান দেওয়া আছে 16। তাহলে 0 প্লাস 2 ইন্টু 9.8 ইন্টু 60 করলে আসে কত? আমাকে 1176। বি স্কয়ার ইকুয়াল টু 1176, অতএব বি ইকুয়াল টু রুট অফ 1176। এটা আমরা যদি রুট করি তাহলে আসছে 34.29 মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা বলবো ওই 60 মিটার উঁচু দালান হতে যে বস্তুটাকে নিচে ফেলে দেওয়া হলো সেটি 34.29 মিটার পার সেকেন্ড বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে। এবার আমরা আরও একটা প্রশ্ন দেখব। 150 কিলোমিটার পার আওয়ার বেগে কোনো একটি বস্তুকে উপরে নিক্ষেপ করা হলে বস্তুটি সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, ওই উচ্চতা উঠতে বস্তুটির কত সময় লাগবে, কত সময় পরেই বা বস্তুটি ভূপৃষ্ঠে ফিরে আসবে, এই তিনটে ডেটা আমাকে প্রশ্ন বের করতে বলেছে। এবার আমরা দেখি ইউ এর মান কত দেওয়া আছে। ইউ এর মান দেওয়া আছে 150 কিলোমিটার পার আওয়ার, কিন্তু আমরা জানি কি আদিবেগ ইউ এর মিটার পার সেকেন্ড, তাহলে 150 কিলোমিটার পার আওয়ার এটা আমরা মিটার পার সেকেন্ড বানাবো। কীভাবে বানাবো? 1000 দিয়ে গুণ আর 3600 দিয়ে ভাগ করতে হয়। একবার আমরা করলাম মিটার পার সেকেন্ড। এটা আমাকে ক্যালকুলেশন করলে উত্তর আসে হচ্ছে এটার অ্যান্সার আসে হচ্ছে 150 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600, 41.67 মিটার পার সেকেন্ড। এখানে সর্বোচ্চ উচ্চতার সূত্র আমরা কি জানতাম? সর্বোচ্চ উচ্চতা এইচ এর সূত্র হচ্ছে এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার ডিভাইডেড বাই 2g। ইউ এর মান কত? 41.67, তার স্কয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু জি এর মান হচ্ছে 9.8। এটি ক্যালকুলেশন করলে কত আসে? এটার বর্গ ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই 9.8, উত্তর আসছে 8.85।
সরি আমার ক্যালকুলেটর একটু সমস্যা ছিল, এর উত্তর আসছে 88.59 মিটার। তারপরে বলেছে কি ওই উচ্চতা উঠতে বস্তুটির কত সময় লাগবে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময় টি এর মান কত, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্রয়োজনীয় সময় টি এর সূত্র হচ্ছে ইউ ডিভাইডেড বাই জি। ইউ এর মান কত দিয়ে আছে 41.67, জি এর মান হচ্ছে 9.8। এটি ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 4.2 সেকেন্ড। তৃতীয় প্রশ্ন বলতেছে হচ্ছে কত সময় পরে বা বস্তুটি ভূপৃষ্ঠে ফিরে আসবে, তার মানে হচ্ছে বিচরণকালের মান বের করতে গেছে। বিচরণকাল টি ইকাল টু 2u ডিভাইডেড বাই জি, 2 গুণ 41.67 ডিভাইডেড বাই 9.8। এটি ক্যালকুলেশন করলে আসবে কত 8.2 ইন্টু 41.67 divided by 9.8, 8.5 সেকেন্ড। এবার আমরা গ্যালিলিওর তিনটে সূত্র জানবো। গতি অধ্যায়ে গ্যালিলিও তিনটি সূত্র দিচ্ছেন, সেটা হচ্ছে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পরন্ত সকল বস্তু সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। মনে করে তিনটা বস্তু আছে একই উচ্চতায়, এটা যদি 5 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে এটাও 5 সেকেন্ডে ওই একই দূরত্ব অতিক্রম করবে, এটাও 5 সেকেন্ডে একই দূরত্ব অতিক্রম করবে। এটার বার 2 কেজি হলেও এটি 5 সেকেন্ডে যতটুকু দূরত্ব অতিক্রম করবে, এটার বার 5 কেজি হলেও ওই একই দূরত্ব অতিক্রম করবে, এটার বার 10 সেকেন্ড হলেও এই একই দূরত্ব অতিক্রম করবে। তার মানে হচ্ছে কি তোমার বিল্ডিংয়ের উপর থেকে তুমি যদি ছাদের থেকে একটা কাগজের টুকরো আর 1 কেজি একটা ইট যদি ফেলে দাও, ওই দুটোটা হচ্ছে একই দূরত্ব অতিক্রম করবে একই সময়। কিন্তু তোমার কাছে মনে হতে পারে তা তো পসিবল না, আগেই তো ইট পড়বে, পরেই তো তোমার ওই কাগজটা পড়বে। এর কারণ হচ্ছে কি যদি বাতাসের বাধা না থাকতো, তোমার এই বাতাসের বাধা ইটের ক্ষেত্রে কম, এই কারণেও খুব দ্রুতই পড়তে পারে। কিন্তু তোমার এই কাগজের ক্ষেত্রে ইটের বাধা হচ্ছে, ওই কাগজের ক্ষেত্রে তোমার বাতাসের বাধা হচ্ছে অনেক বেশি থাকার কারণে কাগজটা একটু দেরিতে পড়ে। আর নইলে তিনটা হচ্ছে একই সময়, বা ওই দুইটা বস্তু হচ্ছে ইট আর কাগজ একই সময় পড়তো। দ্বিতীয় সূত্র আর তৃতীয় সূত্র আমরা বানাবো। দ্বিতীয় সূত্র তৃতীয় সূত্র বানাবো কি রে, আমরা জানি কি ইউ এইচ ইকাল টু কি ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার। আমরা তো জানি স্থির অবস্থানে কি আদিবেগ ইউ এর মানও কত 0, তাহলে 0 ইন্টু টি প্লাস হাফ জিটি স্কয়ার, হাফ জিটি তার স্কয়ার। তাহলে এইচ ইকাল টু হাফ জিটি তার স্কয়ার। এখন দেখো এই যে হাফ জি, জি এর মান কত 9.8 না, ডিভাইডেড বাই 2, তাহলে এদিকে একটা ধ্রুবক মান, তাহলে ধ্রুবক মানটা আর সমান উঠে গেলে কি সমানুপাতিক চিহ্ন আসে, তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কয়ার। তাহলে আমরা তৃতীয় সূত্র বলতে পারি স্থির অবস্থান থেকে, বা দ্বিতীয় সূত্র বলতে পারি স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে যে দ্রুত অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এটা আমাকে দ্বিতীয় সূত্র, এটা হচ্ছে গ্যালিলিও দ্বিতীয় সূত্র, এটা তোমরা লিখে নিও। এরপরে আমরা আসছি তৃতীয় সূত্রে। তৃতীয় সূত্রটা বানাবো কি রে, আমরা জানি কি ভি ইকুয়াল টু কত ইউ প্লাস জিটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস জিটি হয়, ইউ এর মান কত 0 প্লাস জিটি, তাহলে বি ইকুয়াল টু কত জিটি। আর নেই এই যে জি কি 9.8 না, এটার মান কি ধ্রুবক, ধ্রুবক আর সমান উঠে গেলে সমানুপাতিক, বি ইজ প্রপোর্শনাল টু টি। তাহলে আমরা তৃতীয় সূত্র বলতে পারি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময় প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, অর্থাৎ বি ইজ প্রপোর্শনাল টু টি।
হয়তোবা কোনো কোনো ক্ষেত্রে দেওয়া আছে দ্বিতীয় সূত্র জায়গায় তৃতীয় সূত্র, তৃতীয় সূত্র জায়গায় দ্বিতীয় সূত্র, মানে এইটা হয়তোবা প্রথমে আলোচনা করা হয়েছে, পরে এটা আলোচনা করা হয়েছে, একই কথা। আমরা হচ্ছে পরন্ত বস্তু গ্যালিলিওর এই তিনটে সূত্র সম্পর্কে জানলাম। আমরা গতির লেখচিত্র নিয়ে আলোচনা করব। তা গতির লেখচিত্রে আমরা প্রথমে সরণ বনাম সময় লেখচিত্র নিয়ে আলোচনা করব। তো এই দেখো একটা গ্রাফ দিয়ে আছে, এক্স অক্ষ বরাবর হচ্ছে সময় আর ওয়াই অক্ষ বরাবর সরণ দিয়ে আছে। সময়ের একক সেকেন্ড আর সরণের একক হচ্ছে মিটার। এবারে কিছু প্রশ্ন করেছে, এই প্রশ্নের উত্তরগুলো আমাদের সলভ করার ট্রাই করবো। তা প্রথমে আমরা গ্রাফটা বোঝার চেষ্টা করি। মনে করো তুমি যখন মূল বিন্দুতে ছিলা, অর্থাৎ সে সময় তোমার দূরত্ব ছিল 0, সময়ও ছিল 0। আস্তে আস্তে তুমি যাত্রা শুরু করলা, মানে সময় তোমার বাড়তিছে, তোমার সরণও কলাম তত বাড়তিছে। সময় যেতে 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 যখন 2 সেকেন্ড হলো, তখন তোমার সরণ হচ্ছে 6 মিটার। তাহলে আমরা বলতে পারি 2 সেকেন্ডে তোমার অতিক্রান্ত সরণ হচ্ছে 6 মিটার। তারপরে দেখো আস্তে আস্তে এই বিন্দু থেকে পৌঁছানোর পরে তুমি আস্তে 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 আবার যাত্রা শুরু করলা, যাত্রা শুরু করে বি বিন্দুতে আসলো। বি বিন্দুতে আসায় তোমার সরণ দেখা যাচ্ছে 4 মিটার। এর কারণ কি, যে তোমার যেহেতু তুমি যাত্রা শুরু করেছো, তাহলে তো সরণ বাড়ার কথা। আসলে কি, তুমি মনে করো প্রথম 2 সেকেন্ডে 6 মিটার তুমি গেছো, এবার 2 মিটার আর যেই 4 সেকেন্ড মানে কি 2 মিটার কম আরও, তার মানে 2 মিটার তুমি আরও পিছনে ফিরেছো। এখানে তোমার বি বিন্দুতে দেখা যাচ্ছে বি বিন্দুর সরণ হচ্ছে 4 মিটার। এবার প্রশ্ন বলেছে কি 2 সেকেন্ড অথবা 3 সেকেন্ড পর বস্তুটি সরণ কত। আচ্ছা, 2 সেকেন্ড পর বস্তুটি সরণ কত, এইদিকে আমরা তাকাবো। এই যে 2 সেকেন্ড সরণ কত, 6 মিটার। তাহলে আমরা লিখবো 2 সেকেন্ড পর বস্তুটি সরণ হচ্ছে 6 মিটার। তারপরে বলেছে 3 সেকেন্ড পর বস্তুটি সরণ কত, 3 সেকেন্ড কত এইখানে। তাহলে এদের দিকে তাকবো, উপরের দিকে তাকায় দেখি বিবিন্দুর বাম পাশে আমরা এই যে ওয়াই অক্ষ বরাবর দেখি 4 মিটার। তাহলে আমরা বলতে পারি 3 সেকেন্ড পর বস্তুটির সরণ হচ্ছে 4 মিটার। এরপরে দ্বিতীয় প্রশ্ন বলেছে 3 সেকেন্ড পর বস্তুটির দূরত্ব কত। এখন দূরত্ব জিনিসটা কি সেটা আগে ভালো মতো তোমার বলতে হবে। দূরত্ব আর সরণের ভিতর পার্থক্য বা কোথায়। দেখো, দূরত্ব হচ্ছে তুমি মোট যতটুকু পথ অতিক্রম করেছো সেটা হচ্ছে তোমার দূরত্ব। হতে পারে তুমি 6 মিটার সামনে গেছো, আবার 2 মিটার পিছনে আসছো, তখন আমরা বলবো তোমার দূরত্ব হচ্ছে টোটাল 8 মিটার। কিন্তু তুমি 6 মিটার সামনে গেছো, 2 মিটার পিছনে আসছো, ফলে কি হয়েছে, তোমার আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করেছো, মূলত 4 মিটার দূরত্ব অতিক্রম করেছো। তাইলে আমরা বলবো কি তোমার সরণ হচ্ছে 4 মিটার। সেরকম মনে করো এটা হচ্ছে মনে করো তোমার স্কুলে, এটা মনে করো তোমার বাড়ি। তুমি স্কুল থেকে বাড়ি ফিরবা, বাড়ি ফেরার ক্ষেত্রে তুমি একটু মনে করো ঘুরে ফিরে তারপর বাড়ি ফিরলাম। বাড়ি ফিরলে কত মিটার পথ অতিক্রম করলে 10 মিটার। কিন্তু তোমার সোজা বরাবর কোনো একটা রাস্তা ছিল, তুমি সোজা বরাবর না যেয়ে তুমি একটু ঘুরে ফিরে বাসায় গেলা, তাহলে তোমার বলবো তোমার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 10 মিটার। কিন্তু আসলে তুমি কতটুকু পথ অতিক্রম করেছো, এতটুকু পথ অতিক্রম করেছো, তাহলে তোমার সরণ হচ্ছে 8 মিটার। তাহলে আমরা দেখো 3 সেকেন্ড পর বস্তুটির দূরত্ব কত। 3 সেকেন্ড পর বস্তুটির দূরত্বের ক্ষেত্রে আমরা একটু ভেঙে ভেঙে করবো। 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করব। তারপরে আমরা পরবর্তী যে 1 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করেছে সেটা বের করব। তারপরে দুইটা আছে যোগ করব। দেখো, আমরা 3 সেকেন্ড পর বস্তুটির অতিক্রান্ত দূরত্ব কতটুকু, দেখো প্রথম 2 সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করে, প্রথম 2 সেকেন্ডে 6 মিটার। তাহলে 6 প্লাস এই কতটুকু দূরত্ব, বি বিন্দুর ক্ষেত্রে সরণ কত 4, এই বিন্দুর ক্ষেত্রে সরণ কত 6। তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করলো এ থেকে বিতে যেতে, 6 মাইনাস 4, 6 মাইনাস 4 ইকাল টু কত 2। তাহলে 6 প্লাস 2 ইকাল টু কত 8 মিটার। তাহলে আমরা বলতে পারি 3 সেকেন্ড পর বস্তুটির দূরত্ব হচ্ছে 8 মিটার। কিন্তু প্রথম প্রশ্ন দাও 3 সেকেন্ড পর বস্তুটির সরণক্রম 4 মিটারই ছিল। 3 নম্বর প্রশ্ন, 2 সেকেন্ড পর বস্তুটির বেগ কত। এখন বেগ মানে কি, আমরা জানি কি এস ইকাল টু বিটি। তাহলে বেগ ইকাল টু কি, দূরত্ব ডিভাইডেড বাই সময়, ভি ইকাল টু এস বাই টি। তাহলে বেগ 2 সেকেন্ড পর বেগ, 2 সেকেন্ড পর বেগ, দূরত্ব কতটুকু অতিক্রম করেছে 2 সেকেন্ডে 6 মিটার। তাহলে 6 ডিভাইডেড বাই সময় কতটুকু 3 সেকেন্ডের 2 সেকেন্ড। তাহলে 6 ডিভাইডেড বাই 2 ইকাল টু কত 3 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ড পর বস্তুটির বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। এরপরে প্রশ্ন বলেছে ওই অংশে বস্তুটির বেগ কত। ওই অংশে মানে কি, এই অংশে বস্তুটির বেগ বের করার ক্ষেত্রে তোমার ওই অংশে, তোমার এই অংশের দূরত্বের দিক তাকাবা আর ওই অংশের দূরত্বের দিক তাকাবা। তারপরে ও এর এই অংশের সময়ের দিক তাকাবা, ওই অংশের সময়ের দিক তাকাবা। ওই অংশে বস্তুটির বেগ এই অংশের দূরত্ব কত 6 মাইনাস এই ও বিন্দুতে দূরত্ব কত 0, তাহলে 6 মাইনাস 0। আবার ও এর এ বিন্দুতে সময় কত 2 মাইনাস, তারপর ও বিন্দুতে সময় কত 0, তাহলে 2 মাইনাস 0,
6 মাইনাস 0 ইকাল টু কত 6, 2 মাইনাস 0 ইকাল টু কত 2, তাহলে 6/2 ইকাল টু কত 3 মিটার পার সেকেন্ড। এরপরে 4 নম্বর প্রশ্ন বলেছে কি এবি অংশে বস্তুটির বেগ কত। এবি অংশ বলতে কি এই, তাহলে এবি অংশে বস্তুটির বেগে বের করার ক্ষেত্রে আমরা বের করবো কি বি অংশের দিক তাকাবো, বি অংশে সরণ কত, এই অংশে সরণ কত, বি অংশে সময় কতটুকু, তারপর এই অংশে সময় কতটুকু। আমরা এই বি অংশে বস্তুটির বেগ, তাহলে বি অংশে সরণ কত আমরা দেখি 4 মাইনাস এই অংশ কত 6, তাহলে 4 মাইনাস 6, সময় সময় কত, বি অংশে সময় আসছে 3 মাইনাস এই অংশে সময় আসছে 2, তাহলে 4 মাইনাস 6 ডিভাইডেড বাই 3 মাইনাস 2, 4 মাইনাস 6 ইকাল টু কত মাইনাস 2, 3 মাইনাস 2 ইকাল টু কত 1, তাহলে মাইনাস 2 মিটার পার সেকেন্ড। এখানে বেগ ঋণাত্মক হওয়ার কারণ হচ্ছে কারণ ওই যে তুমি এ থেকে বিতে যখন গেছো তখন কি তুমি আরও পথ পিছনে ফিরেছো, তার মানে বেগ আরও হ্রাস করেছো ধরতে গেলে, এখানে মাইনাস আছে। এই মাইনাস দ্বারা বোঝা যাচ্ছে যে তুমি আগে যেদিকে যাচ্ছিলা, যেদিক তোমার বেগ ছিল এখন তার বিপরীত দিকে। এইভাবে হচ্ছে আমরা বেগ বের করতে পারি, বা বেগ দ্বারা আমরা এরকমও বলতে পারি যে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন, বা সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন হচ্ছে বেগ। এদের আমরা সূত্রের সাথে বলতে পারি ওয়াই অক্ষের পরিবর্তন, ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এটা কি এক্স অক্ষ, তাহলে এক্স অক্ষের পরিবর্তন। এভাবে আমরা বের করতে পারি। ওয়াই অক্ষের পরিবর্তন মানে ওই যে 4 মাইনাস 6, ওয়াই অক্ষ 4 মাইনাস 6 আর এক্স অক্ষ মানে কত 3 মাইনাস 2, এইভাবে আমরা বের করতে পারি। এবার আমরা আর একটা গ্রাফিক্যাল প্রশ্ন দেখব। এটা হচ্ছে বেগ বনাম সময়ের গ্রাফ। বেগ বনাম সময়ের গ্রাফে এখানে দুটি প্রশ্ন করা আছে। বেগ বনাম সময়ের গ্রাফে দেখা যাচ্ছে কি এক্স অক্ষ বরাবর হচ্ছে আমাকে সময় দেওয়া আছে আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে বেগ দেওয়া আছে। তাহলে এখান থেকে বেগ ডিভাইডেড বাই সময় করলে কি ত্বরণ আসে না, এই কারণে দুইটা প্রশ্ন হচ্ছে ত্বরণ সম্পর্কিত। প্রথমে তোমার বলেছে এ বি অংশে বস্তুটির ত্বরণ কত, তাহলে এ বি অংশে বস্তুটির ত্বরণ, এ বি অংশে বস্তুটির ত্বরণ সরণ বাই সময় মানে কি, সরণ বাই সময় মানে হচ্ছে বেগ, আর বেগ বাই সময় মানে কি ত্বরণ। তাহলে আমাকে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন করলে আমরা ত্বরণ পাবো। যেরকম আমরা বেগ বের করেছি কীভাবে, সরণের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, সেভাবে কি আমরা বেগ বের করেছি। এবার বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন বের করতে পারলে আমাকে ত্বরণ পাবো। তাহলে এ বি অংশে বস্তুটির ত্বরণ এ বি, এ থেকে বি, এটা মানে কি তোমার জন্য 4 মিটার বেগ ছিল তখন তোমার সময় ছিল হচ্ছে 0, বা তুমি তুমি 4 মিটার বেগের থেকে হচ্ছে যাত্রা শুরু করেছো, তারপরে তুমি যখন বি বিন্দুতে আসছে তোমার বেগ আসছে 5 সেকেন্ড পর তোমার বেগ আসছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এ থেকে বিতে গেছো, তাহলে এ বি অংশে বস্তুটির ত্বরণ, বির ক্ষেত্রে তোমার বেগ কত 10 মাইনাস কত হবে এর বেগ কত 4 ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন কত হবে বি থেকে এতে, বিতে কত 5, সময় কত ছিল সেই সময় 0, 5 মাইনাস 0, তাহলে 4 মাইনাস 10 কত, 4 মাইনাস 10 হচ্ছে 6 ডিভাইডেড বাই 5, টোটালি কত আসে 1.2 মিটার পার সেকেন্ড স্কয়ার। তারপরে 2 নম্বর প্রশ্ন, বিসি অংশে বস্তুটির ত্বরণ কত, বিসি অংশে বস্তুটির ত্বরণ। বিসি অংশে বস্তুটির ত্বরণ, সির ক্ষেত্রে তোমার বেগ কত 0, তাহলে 0 মাইনাস বি এর ক্ষেত্রে বেগ কত, বি এর ক্ষেত্রে হচ্ছে 10, 0 মাইনাস 10 ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন বিসি, সি এর ক্ষেত্রে সময় কত এখানে 8 মাইনাস বি এর ক্ষেত্রে সময় কত 5, তাহলে মাইনাস 10 ডিভাইডেড বাই 8 মাইনাস 5, 8 মাইনাস 5 কত 3, এটা করলে ক্যালকুলেশন করলে আসে কত মাইনাস 3.33 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে ত্বরণের মান ঋণাত্মক কেন, তোমার আগে যাত্রা যেদিকে ছিল এখন তার বিপরীত দিকে, এই বোঝাতে তোমার ত্বরণের মান হচ্ছে ঋণাত্মক আসছে। তাহলে এইভাবে আমরা খুব সহজে গ্রাফিক্যাল প্রবলেমগুলো সলভ করতে পারি। এইটা মোটামুটি আমাদের গতি সম্পর্কিত মোটামুটি আলোচনা, আমাকে বেসিক আলোচনা শেষ হলো।
এরপরে মনে করো ভালোভাবে এই অধ্যায়টা শিখতে গেলে আমাদের নৈর্ব্যক্তিক ব্যাখ্যা সহকারে শিখতে হবে। তারপরে সৃজনশীল প্রশ্ন যেগুলো বোর্ড পরীক্ষা আসছে বা স্কুল কলেজে আসছে সেগুলো আমাকে বারবার প্র্যাকটিস করতে হবে। তারপরে দেখা যাবে এই অধ্যায় সম্পর্কে আমাকে পূর্ণাঙ্গ একটা ধারণা আছে। এটাই ছিল মূলত এই অধ্যায়ের এমনি বেসিক আলোচনা।